স্বাগত, দেখছেন দিনের প্রধান খবর নিয়ে পর্যালোচনামূলক অনুষ্ঠান বাংলাদেশ এখন। আপনাদের সঙ্গে আছি আমি অনুপম দেব। আলোচনার জন্য স্টুডিওতে আছেন ৭১ টেলিভিশনের বার্তা বিভাগের পরিচালক শেখ সৈয়দ ইশতিয়াক রেজা এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি আব্দুল হাই শিকদার। স্বাগত জানাচ্ছি আপনাদের আমাদের স্টুডিওতে। শুরুতেই আমরা দেখে নিব গতকালের যে প্রধান খবর ছিল সেই খবরগুলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আইএস জঙ্গিদের সঙ্গে বিএনপি জামায়াত জোটের সহিংসতার কোনো পার্থক্য নেই। তিনি বলেন, মানুষের নিরাপত্তার স্বার্থে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। শুক্রবার গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। একজন পাইলটকে সে খাঁচায় পুড়ে চারিদিকে আগুন দিয়ে পুড়িয়ে মারলো, তফাৎটা কি? এখানে তো কোনো তফাৎ আমরা দেখি না। এখানে তো একজনকে আসামি করে তাকে মারছে, আর এখানে বাসের ভিতরে আগুন দিয়ে মানে সাধারণ মানুষকে হত্যা তো করছেই, প্লাস যারা পুড়ে বেঁচে আছে বা জীবন মৃত্যুর সাথে যারা লড়াই করছে তাদের অবস্থাটা কি? পেট্রোল দিয়ে মানুষ পুড়িয়ে মারা বন্ধ না করলে বিএনপির সঙ্গে কোনো সংলাপ নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব জয়। শুক্রবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, সরকার আর সন্ত্রাস সহ্য করবে না। আইন শৃঙ্খলা বাহিনী এদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেবে। যে তোমরা থামো, না হলে পুলিশ তোমাদের আক্রমণ করবে, সেটা জ্যান্ত হোক বা যেভাবেই হোক। আর সন্ত্রাসীদের সাথে যারা মানুষকে আইসিসের মতন আগুন দিয়ে পুড়িয়ে মারে তাদের সাথে কোনো সংলাপ হবে না। সরকার পদত্যাগ করে নির্বাচনের তারিখ ঘোষণা করলেই আলোচনা ও অবরোধ প্রত্যাহারের চিন্তা করবে ২০ দলীয় জোট। রাজধানীর বনানীতে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদ এই ঘোষণা দেন। তিনি দাবি করেন, সরকার নিজেই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে তার দায় বিএনপির উপর চাপাতে যাচ্ছে। মধ্যবর্তী নির্বাচনের তারিখ ঘোষণা করলে তখন আমরা অবরোধ প্রত্যাহার করার বিষয়ে ২০ দলীয় জোট চিন্তা ভাবনা করবে। উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবেই শেষ হল এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা। আগামী পরীক্ষাগুলো শান্তিপূর্ণ করতে অবরোধ হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আর হরতাল অবরোধ না দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সকলের মানবিক মূল্যবোধের কাছে আমরা আবেদন করতেছি, দয়া করে আমাদের ছেলেমেয়েদেরকে আপনারা পরীক্ষা দেওয়ার সুযোগটা করে দেন। বিএনপি জামায়াত জোটের চলমান অবরোধ হরতালে সহিংসতা ও পেট্রোল বোমায় প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মেরি হার্ফ বিবৃতিতে বলেন, রাজনৈতিক লক্ষ্য হাসিলের জন্য এই ধরনের সহিংসতার কড়া প্রতিবাদ জানাচ্ছে যুক্তরাষ্ট্র। শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কর্মকাণ্ডের প্রয়োজনীয় পরিবেশ তৈরির জন্য সরকারের প্রতিও আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। শক্তিশালী থাইল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ। ম্যাচের একমাত্র গোলটি করেন নাসির উদ্দিন। রবিবারের ফাইনালে মালয়েশিয়ার মুখোমুখি হবে স্বাগতিকরা। এদিকে বঙ্গবন্ধু গোল্ড কাপের শিরোপা জিততে পারলে বাংলাদেশ দলকে ১ কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন বাফুফে সভাপতি। ডে বাই ডে আমরা সবার মানসিকতা এবং মাঠে দেখবেন ডে বাই ডে আমরা ইমপ্রুভ করতেছি। ইমপ্রুভ করার যদি হয় নেক্সট ম্যাচে আরো ইমপ্রুভ করতে হবে। কায়কোবাদ আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আমরা শুনছিলাম গতকালের যে প্রধান খবরগুলো সেগুলো, আর গত এক মাসের মতো আসলে এখনো প্রধান খবরের একটা বড় অংশ জুড়ে আছে অবরোধ এবং হরতাল এবং এর যে প্রভাবগুলো পড়ছে জনজীবনে সেটির। এবং গতকাল একটা নতুন বিষয় যোগ হয়েছে, আমরা যেটি দেখতে পাচ্ছি যে তার আগের দিন আমরা দেখলাম ভারতের পক্ষ থেকে বলা হলো যে তারা আসলে এই মুহূর্তেই কোনো ধরনের মন্তব্য করতে চাচ্ছে না বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, যেটি তারা বারবার বলে আসছিল। এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি যে এর আগে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হলেও এবার দেখলাম যে অনেকটা পরিষ্কার ভাষায় বলা হয়েছে যে সহিংসতা চলতে পারে না, আন্দোলনের আরো অন্যান্য যে দিকগুলো আছে সেগুলো বিবেচনায় নেওয়ার জন্য, এবং তারা বেশ উদ্বেগও প্রকাশ করেছে। এই বিষয়টাকে কেউ কেউ বলছেন যে বিএনপির কূটনৈতিক পরাজয়, কারণ বিএনপির পক্ষ থেকে দেখা হচ্ছিল যে ভারতের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন আন্তর্জাতিক মহলে তারা যোগাযোগের চেষ্টা করছেন। আপনি কি মনে করেন যে অনেকে দাবি করছেন যেটা যে কূটনৈতিক পরাজয়, এরকম কি কিছু? এটা যদি আপনি ইশতিয়াক রেজাকে দিয়ে শুরু করতেন তাহলে বেশি ভালো হতো। যাই হোক, আমি একটু ভিন্নভাবে কথাটা বলতে চাই। সেটা হলো যে কোকিল নিয়ে আসে বসন্তের আগমন সংবাদ, আর পেঁচা নিয়ে আসে অমঙ্গলের বার্তা। তা আমরা সৌভাগ্যক্রমে দুজনেই সাংবাদিক। এখন আমরা কি ধরনের বার্তা নিয়ে আসতেছি সেটা আপনার কথার মধ্যে পরিষ্কার। যে প্রথমেই আপনি একটা কথা বলছেন যে কার পরাজয় কার, আমি জিনিসটা ওইভাবে দেখতেই রাজি না। ব্যাপারটা এখানে আওয়ামী লীগেরও জয়ের কিছু নেই, বিএনপিরও পরাজয়ের কিছু নেই। বেসিক্যালি সর্বনাশটা যেটা হচ্ছে সেটা হলো বাংলাদেশের। দেশের ১২টা বেজে গেছে, অর্থনীতি ধসে গেছে,
সামগ্রিকভাবে বাংলাদেশ এখন একটা বিপজ্জনক উপত্যকায় পরিণত হয়েছে। এরকম অবস্থায় ধরেন আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্র যে প্রতিক্রিয়াটা দেখিয়েছে, সেই প্রতিক্রিয়াটা আমি মনে করি যে কোনো দায়িত্বশীল কেউ, বাইরের কোনো ভালো মানুষ যদি মনে করে যে ভাই তোর বাড়িতে গন্ডগোল লাগছে কেন, সে গন্ডগোলটা থামিয়ে ফেলে। এটা তো মারামারি, হানাহানি, কাটাকাটি, ক্রস ফায়ার, পেট্রোল বোমা, এগুলো কি দরকার? তো এটা কিন্তু এর মধ্যে দেখার বিষয় হলো যে নাসিম সাহেব আবার এই প্রতিক্রিয়ার ব্যাপারে যে প্রতিক্রিয়া দেখিয়েছেন, সেটা তো আমাকে আরো উদ্বেগাকুল করেছে। এগুলো প্রতিক্রিয়াটা কেউ দেখালে কি আসে যায়, এগুলো আমরা, এটা কোনো অর্থহীন প্রতিক্রিয়া এগুলো। আর ভারতের ব্যাপারে যেটা বললেন আপনি, বিশেষ করে বিজেপির যে বক্তব্য, আমি মনে করি বিজেপির, ভারতের ইন্ডিয়ান পলিটিক্স যারা জানেন বা বোঝেন, যারা অনুধাবন করেন, তারা জানেন যে ভারত তার নিজের রাজনীতিটা করে, তার নিজের দিক থেকে লক্ষ্য করে তারা যেটা করে সেটার দিকেই তারা করে। এখন সেক্ষেত্রে বাংলাদেশ বা অন্য কোনো দেশের ব্যাপারে যতটুকু ইন্টারফেয়ার তারা করা দরকার মনে করে, সেটা তারা করে। এখন তার কথাটা কি বলেছে যে আমরা অবস্থানগতভাবে হাসিনার সাথে আছি, কিন্তু বিএনপির সঙ্গে আমাদের যোগাযোগ আছে। এই কথাটার মধ্যে আপনি কি অর্থ, মানে এটা বের করে নিয়ে আসেন একটা অর্থটা কি, যে আগে কংগ্রেস যেটা করেছিল সেইটা তারা হয়তো করতে রাজি না। কংগ্রেস সবগুলো ডিম একটা ঝুড়িতে রাখতো, কিন্তু এখন এই আপনার বিজেপি সেইটার থেকে সরে আসছে। কাজে এটা একটা ইতিবাচক পরিবর্তন, কিন্তু সেটা বাংলাদেশের কতটা কল্যাণে আসবে সেটা আমি, মানে এ ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ বাংলাদেশকে তার বাংলাদেশের মতো করে আচরণ করতে হবে। কে কি বললো, জানতে চাই যে আমরা এই যেই পরিস্থিতি, এর আগেও আমরা বারবার দেখেছি যে বিভিন্ন পরিস্থিতিতে, আমরা যদি 5 জানুয়ারি নির্বাচনের কথা ধরি, সেই নির্বাচনের সময় যে আন্দোলন হচ্ছিল এবং দুই পক্ষ এরকম টানাপোড়েনের মধ্যে ছিল, তখনও কিন্তু একবার আমরা দেখছিলাম যে কূটনৈতিক দৌড়ঝাঁপ চলছে দুই পক্ষ থেকে, বিভিন্ন পক্ষ থেকেই। এখন যে পরিস্থিতি, এই ধরনের পরিস্থিতির কারণে কি আসলে আমরা যে বারবার আশঙ্কা করি যে বাইরের হস্তক্ষেপ, এই হস্তক্ষেপের দরজাটাই কি আরো বেশি উন্মুক্ত হয়ে যাচ্ছে না? ধন্যবাদ। আমি আব্দুল্লাহ শিকদার ভাই যেটা বলেছেন তার সূত্র ধরে বলবো, আপনিও বলেছেন বাংলাদেশকে তো বাংলাদেশের মতন করে ভাবতে হবে, কিন্তু সমস্যাটা হয় কোন জায়গায়, আমরা গত 5 জানুয়ারির যে নির্বাচন 2014-তে হয়ে গেল, তার আগে আমরা দেখেছি বিএনপি মাঠের আন্দোলনের চাইতে বেশি জোর দিয়েছিল কূটনৈতিক তৎপরতার উপরে। এইবারও আমরা দেখেছি যে একটা একচ্ছত্র সমর্থন আদায়ের একটা চেষ্টা ছিল। বাইরে গিয়েছেন ওসমান ফারুক সহ বড় নেতারা, বাইরে গিয়েছেন, স্টেট ডিপার্টমেন্টের লোকজনের সাথে কথা বলেছেন, অমিত শাহের সাথে ফোনের বিষয়টি, যদিও বিষয়টা খুবই ধোঁয়াশে রয়ে গেছে, মার্কিন কংগ্রেসম্যানদের বিবৃতি আদায়ের চেষ্টা, এই সব কিছু মিলে। তো বিবিসি যে খবরটি করেছে, বিবিসির বাংলা বিভাগ, যে আমরা যেটা দেখলাম যে মোদী সরকার বলেছে যে তারা হাসিনার সাথে আছে, তবে এটা তো সত্য কথা যে ইন্ডিয়ান পলিটিক্স কিন্তু অনেক ম্যাচিউর পলিটিক্স, এবং আমাদের মতন এতটা কিন্তু বহির্নির্ভর পলিটিক্স না। ওরা চিন্তা করে যে শেষ পর্যন্ত ইন্ডিয়া তার স্বার্থটা কিভাবে দেখবে। ইন্ডিয়া বাংলাদেশে গত 6টি বছর যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে দেখবেন শেখ হাসিনা ইন্ডিয়াকে কিছু কিছু ক্ষেত্রে কৌশলগত জায়গায় যেই পরিমাণ, ডিপ্লোম্যাটিক ভাষায় এটাকে বলে কমফোর্ট, আমরা বাংলায় আরাম, ট্রান্সলেশনটা রাইট হয় না, কমফোর্ট দিতে পেরেছে, সেটা কিন্তু ইন্ডিয়ার জন্য একটা বড় বিষয়, বিবেচনার বিষয়। যে সুতরাং এখান থেকে সে বেরোতে চায় না। আপনি যদি উলফা বলেন, আপনি যদি বর্ডার এলাকার অন্যান্য বলেন, এই সমস্ত মানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন বলেন, এইসব ক্ষেত্রে বাংলাদেশের যে সমর্থনটা পেয়েছে, সাপোর্টটা পেয়েছে, এটা একটা বড় বিষয় ছিল। ইউএস স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিটা কিন্তু করতে আমি বলবো বিএনপির বিরুদ্ধে যায়নি, বিএনপির পক্ষেও গিয়েছে, কিন্তু এই কারণে যে শেষের লাইনটা কিন্তু বলেছে যে রাজনৈতিক কর্মকাণ্ড করার পরিবেশ তৈরির দায়িত্বটা সরকারের। সুতরাং এখানে বিএনপি তো এই জিনিসটা চাচ্ছে, সুতরাং এখানে বিএনপিরও কিছু জয় আছে বলে আমি মনে করি। কিন্তু একই সাথে সরকারের একটা অবস্থানও এখানে প্রতিফলিত হয়েছে। সরকার যেটা বারবার বলার চেষ্টা করেছে, বিরোধী দল সহিংসতা করছে, লোক মারছে পেট্রোল বোমা দিয়ে, হ্যাঁ, এটা ওই জায়গাটায় স্টেটমেন্টটা অনেক বেশি সময় নিয়েছে অনেক জায়গা জুড়ে, ফলে এইখানে আমার মনে হয় যে চিন্তার একটা ব্যাপার আছে। তবে বাংলাদেশের যে আন্দোলন, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা, বাংলাদেশের রাজনীতি বাংলাদেশকে নিয়েই তো করতে হবে, বাইরের লোকজন তো এসে করে দিতে পারবে না। আমার মনে হয় এটা এক ধরনের রাজনৈতিক দেউলিয়াত্ব, যদি আপনি স্বীকার করেন। অবশ্যই দেউলিয়াত্ব যে আমরা কিছু কথায় কথায় বাইরে চলে যাওয়ার চেষ্টা করি। এদেশে তো এমনও ঘটেছে, এক দল সরকারে আছে, আরেক দল বিরোধী দলে থেকে বিদেশি সাহায্য বন্ধ করে দেওয়ার দাবি উঠিয়েছে, এটা তো বাংলাদেশে ঘটেছে। সুতরাং এই রাজনীতিটা
আমার মনে হয়, আর পৃথিবীটা কিন্তু অনেক ম্যাচিউর হয়ে গেছে, বাংলাদেশের মানুষও কিন্তু এখন তার অ্যাক্সেস, তার এক্সপোজার অনেক বেশি বেড়ে গেছে। সেখানে এই ধরনের রাজনীতি যারা করেন বা কথাবার্তা বলেন, আমার মনে হয় যে সময় এসছে ধরন পাল্টানোর জন্য রাজনীতি। আরেকটা বড় ঘটনা কিন্তু ঘটে গেল। আমরা গতকাল বা তার আগের দিন একটা খবরে দেখলাম যে মোদির ভারত সফরে যে ওবামা এসেছিলেন সেখানে কিন্তু বাংলাদেশ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। অনেকে ধারণা করছেন যে এটার একটা প্রভাব বাংলাদেশের রাজনীতির উপরে পড়বে হয়তো। এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করবো, ছোট্ট বিরতি নিয়ে আসি। নিচ্ছি 40 সেকেন্ডের একটি বিরতি, সাথেই থাকুন। দেখছেন বাংলাদেশ এখন। সাহেবের কাছে যদি যাই, বিরতির আগে আমরা বলছিলাম যে ওবামা ভারত সফরে এসেছিলেন এবং কিছুদিন আগেও হচ্ছে আমরা জানতে পেরেছি পররাষ্ট্র দপ্তরের যে মুখপাত্র আছেন মার্কিন যুক্তরাষ্ট্রের, সেখান থেকে জানানো হয়েছে যে বাংলাদেশের বিষয়টিও আলোচনায় উঠে এসেছিল। তো অনেকেই ধারণা করছেন যে এরপর আবার তাদের পররাষ্ট্র সচিবকে পরিবর্তন করা হয়েছে এবং দেবযানীর যে বিষয়টি, দেবযানী খোবরাগাড়ে, সেই বিষয়টির সাথে বাংলাদেশের রাজনীতির একটি ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। এই সফরটি কি আসলে বাংলাদেশের যে আঞ্চলিক যে রাজনীতি, সেই রাজনীতিতে কোনো ধরনের কোনো প্রভাব ফেলবে? আমার মনে হয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের যে সম্পর্কের যে ডেভেলপমেন্ট, সেটা তো খুবই ইঙ্গিতময়, খুবই ইঙ্গিতময়। কারণ বিশেষ করে পারমাণবিক চুক্তি যেটা হলো, যেটা দীর্ঘদিন ধরে আটকে ছিল, সেই জিনিসটা যে পরিমাণ ছাড় দিয়েছে আমেরিকা, সেটা আমি মনে করি নরেন্দ্র মোদীর একটা কূটনৈতিক সাফল্য। এবং সেই কারণেই দেখবেন যে ওয়াশিংটনে তাদের যে অ্যাম্বাসেডর ছিল, তাকে নিয়ে এসে সুজাতা সিংকে বরখাস্ত করে সেইখানে তাকে, এটা একটা আপনার একটা পুরস্কার হিসেবে, এটা একটা প্রাইজ পোস্টিং এর মতো আর কি, এটা দিয়েছে। সেই দিকগুলো যদি আমরা দেখি, তাহলে আরেকটা ব্যাপার হচ্ছে দক্ষিণ এশিয়ার ব্যাপারে ভারতের নিজস্ব দৃষ্টিভঙ্গি আছে এবং আমেরিকারও এখানে কিছু ইন্টারেস্ট আছে। সেই ইন্টারেস্ট হলো একদিকে চীন বা আরো অনেকগুলো ব্যবসা আছে যেগুলো আমেরিকা খুব ভীতির চোখে দেখে। অর্থাৎ ভারতের সঙ্গে তার যেমন বন্ধুত্ব দরকার, তেমনি আবার আমেরিকা এটাও চায় না যে বাংলাদেশকে একেবারে ভারতের কোলে ঠেলে দেওয়া, সেটাও হয়তো সে ওইভাবে চায় না। কিন্তু ইন্ডিয়ার আন্ডারস্ট্যান্ডিং এর বাইরে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বড় কিছু করবে বলে আমার মনে হয় না। মানে ভারতকে চটিয়ে কোনো কিছু চটিয়ে বলবো না, আমি বলবো যে তাকে বাইপাস করে বা তাকে পাশে সরিয়ে রেখে এটা করবে বলে আমার মনে হয় না। তবে ইতিবাচক যেটা, সেটা হলো যে দুইজন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান একমত হয়ে যে কথাটা বলেছেন, সেটা হলো যে এখানে একটা সকলের অংশগ্রহণমূলক একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন দরকার। এই ব্যাপারটা কিন্তু আমার কাছে খুব মিনিংফুল মনে হয়েছে। সেদিক থেকে এক ধরনের আমি বলবো যে একটা পজিটিভ সিগন্যাল তো আছে এখানে। রেজাবের কাছে আমরা একবার একটু আসি যে সংলাপ নিয়ে যেই গত প্রায় 1 বছর ধরে আলোচনা চলছে, সেই সংলাপে গত সপ্তাহে আপনার সাথে এই জায়গায় বসেই হয়তো কথা হচ্ছিল যে দুই পক্ষকে ছাড় দিয়ে আসতে হবে, কিন্তু সেই আজকে আমরা দেখলাম যে সংলাপ নিয়ে দুই ধরনের কথা বলা হচ্ছে। কেউ বলছেন যে নাশকতা বন্ধ না করলে তাদের সাথে সংলাপ করা যাবে না, আবার কেউ বলছেন যে আমাদের যদি আলোচনার সুযোগ তৈরি করে না দেয়া হয় তাহলে আমরা আন্দোলন চালিয়ে যাব। তো সংলাপ থেকে তো আরো যোজন যোজন দূরে সরে যাচ্ছি আমরা। রেজা ভাই, আমরা যে ছোট্ট একটা বিরতি নিয়ে এসে তারপরে আপনার কাছে আসছি। নিচে আরো ছোট একটি বিরতি।